বেনারস, যা ভারতের আধ্যাত্মিক রাজধানী নামেও পরিচিত। কাশী এই শহরের পূর্বতন নাম ছিল। এই শহর মহাদেবের শহর নামে পরিচিত। ভালোবাসার জন্য কাশীর থেকে ভালো শহর আর কী বা হতে পারে। এই সেই বেনারস যেখানে মহাদেব 108 জন্ম অপেক্ষা করেছিল সতীকে পার্বতী রূপে পাবার জন্য। তাই আজও এখানে শুধুমাত্র মহাদেবের নাম উচ্চারিত হয় না, উচ্চারিত হয় ওম নমঃ পার্বতীয় পতীয় হর হর মহাদেব। কত অজানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগতম। আমাদের আজকের ব্লগ আবার নতুনভাবে বেনারস ভ্রমণ, ভাই বোনদেরকে সাথে নিয়ে। দুর্গাপুর স্টেশনে বৃষ্টি মাথায় নিয়ে মাঝরাতে আমরা ট্রেনে চাপলাম। দশটার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বেনারসে। আর রেল ব্রিজ থেকে দেখা যাচ্ছে বেনারসের অপূর্ব নৈসর্গিক দৃশ্য। এর আগে গিয়েছিলাম শ্রাবণ মাসে, আর এবারে একদম শীতের বেনারসের দৃশ্য যেন আরও সুন্দর। পরিযায়ী পাখিদের ভিড় গঙ্গা বক্ষ জুড়ে এক নতুন মাত্রা এনে দিয়েছে। এবারের ভ্রমণটা যদিও আরও একটা বিশেষ কারণে সারা জীবন আমার মনে থেকে যাবে। আমার কাকিমা শারীরিক অসুস্থতার কারণে গত হয়েছে। ওনার অস্থি নিয়ে আমি এসেছি মণিকর্ণিকা ঘাটে বিসর্জন দেবো বলে, তাই গঙ্গা স্নান আমি করে নিলাম। কথিত আছে মণিকর্ণিকা ঘাটে দাহ করলে অথবা পিণ্ড দিলে সেই মানুষ জন্ম জন্মান্তরের চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্তি পায়। একটা নৌকো করে নিলাম। নৌকোর থেকে আমাদের হোটেল অলকা তোমরা দেখতে পাচ্ছ। মণিকর্ণিকা ঘাট একদম পাশেই। 200 টাকা ভাড়া চাইলো, সেটাই দিতে বাধ্য হলাম আমরা। কিন্তু তবু মণিকর্ণিকা ঘাটেই আমি অস্থি বিসর্জন করব। আমি এসেছি আমার কাকিমার এই অস্থি নিয়ে, এটাকে বিসর্জন করব মণিকর্ণিকার ঘাটে। এই সেই ইতিহাস প্রসিদ্ধ মণিকর্ণিকা ঘাট। এখানে একসাথে মোটামুটি 10 থেকে 12টা চিতা সবসময় জ্বলতে থাকে। পরে আমরা এখানে অবশ্যই আসবো আবার। বেনারসের গঙ্গাকে নিয়ে অনেক পৌরাণিক গল্পকথা আছে, কিন্তু এখন এই পরিযায়ী পাখিদের ভিড় বেনারসের গঙ্গায় এক অন্য সৌন্দর্যের মাত্রা যোগ করেছে। সামান্যতম কিছু আছে এখানে, যারা একটা মেকআপেরও টিউটোরিয়াল ভিডিও বানাতে হবে। যাই হোক, আমরা মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেলাম। এদিকে সন্ধে নেমে এসেছে। বেনারসের ঘাটে আরতি শুরুর সময় হয়ে গেছে। আমরা চলেছি আরতি দর্শন করতে। আজকে আমরা বেনারসের সবথেকে বিখ্যাত ঘাট দশাশ্বমেধ ঘাটে আরতি দেখব। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান ব্রহ্মা এই ঘাট তৈরি করেছিলেন ভগবান শিবকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য। আবার কেউ কেউ বলে এই ঘাটে ব্রহ্মা নাকি অশ্বমেধ যজ্ঞ করার জন্য 10টি অশ্বকে বলি দিয়েছিলেন। তাই তাদের স্মৃতিতে এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। প্রায় সারা বছরই এখানে সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখার জন্য এইরকমই ভিড় হয়ে থাকে। জীবনের একটা সন্ধে হলেও তোমাকে এখানে কাটাতেই হবে। আর তারপরে আমরা নিজেরা গঙ্গায় প্রদীপ বিসর্জন করলাম। এটা হলো বেনারসের বিখ্যাত গোধুলিয়া মোড় বা চক। এখানে 4টে রাস্তা চারদিকে ভাগ হয়ে গেছে। আর কাশী চাট ভান্ডার বেনারসের
সবথেকে বিখ্যাত। তোমরা লাইনটা দেখলেই বুঝতে পারবে। আমি যদিও খাইনি, আমার অসহ্য চলছিল বলে, কিন্তু ভাই বোনেরা খেলো এবং বলল দারুণ বানিয়েছে। আর এরপরে তো সোনাই সোহাগা। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যাম্প লাগানো গাড়ি আমাদের জন্য চলে এসেছে। বলে রাখি, আমার ভাইয়ের কলেজ লাইফের বন্ধু অভিষেক ও এখানকার রেল ডিভিশনের বড় অফিসার। ওর গাড়িতে করেই আমরা গেলাম বিখ্যাত লস্যি খেতে রামগড় ফোর্টের কাছে। তোমরা কিন্তু বেনারস গেলে এটা ট্রাই করতে একদম ভুলবে না। कैसा नाम की ये रामनगर फोर्ट है। আমাদের হোটেলে ফিরে আমি আর আর্য দুজনে সমস্ত ভয়কে উপেক্ষা করে চলে গেলাম গভীর রাতে মণিকর্ণিকা ঘাট দর্শন করতে। মৃত্যু এখানে যেন একটা উৎসব। প্রতিদিন প্রায় গড়ে 450 থেকে 500 জনের চিতা চলে এই শ্মশানে। কথিত আছে যেদিন এই ঘাটে একটা চিতাও জ্বলবে না, সেদিন নাকি কাশির জন্য দুঃসংবাদ বয়ে আসবে। এখানের একটা কুণ্ডতে মা সতীর কানের কর্ণিকা পড়েছিল, সেখান থেকেই এর নাম হয় মণিকর্ণিকা। আর বলা হয় এখানে যদি কাউকে দাহ করা হয়, সেই মানুষ জন্ম জন্মান্তরের এই চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায় এবং মহাদেবের সাথে মিলিত হয়। আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিনের সকালবেলা। হোটেলের বাইরেই দেখি এক সাপুড়িয়া বসে আছে, খেলা দেখাচ্ছে। আজকে আমরা যাব বেনারস থেকে 12 কিলোমিটার দূরে সাঁচি সারনাথ দর্শন করতে। এর ভিডিও আমি আলাদা করে অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো। সকাল সকাল আমি আর আর্য পেট পুজো করতে বেরিয়ে পড়েছি। ও আগের থেকেই গুগলে সার্চ করে রেখেছিল বেনারসের বিখ্যাত কিছু খাবারের দোকান। जरूर नीलू कचूरी, पूरा সরেজমিনে তদন্ত করে দেখলাম খুব একটা মন্দ নয় কিন্তু কচুরিটা। আর এটা নারকেলের পুর দিয়ে পাউরুটির টোস্ট। আর এই দোকানের লস্যি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। এটা হলো বেনারসের বিখ্যাত মালাইও। দুধের সরকে শিশিরে রেখে তারপরে সকালে এই মিষ্টি তৈরি হয়। আজকে তৃতীয় এবং শেষ দিন আমাদের বেনারস ভ্রমণের। সকালের সূর্য পূর্ব দিগন্তে উঠেছে, পরিযায়ী পাখিরা এখনো ঘুমিয়ে আছে। गुड मॉर्निंग বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ क्या नज़ारा है। बनारस का घाट का एकदम किनारे हम है और ब्रेकफास्ट कर रहा है। दही है ये, আলুর পরোটা আর এগুলো স্যান্ডউইচ। এইগুলো তুমি যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। বাট এই যে একটা এত সুন্দর পরিবেশে, পিছনে বেনারসের ঘাট, সামনে মণিকর্ণিকা, তো এইরকম একটা জায়গায় বসে পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে, ব্রেকফাস্ট করছি। লাইফে প্রথম ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই। এরপর আমরা সকলে মিলে চললাম সেই দেবাদিদেব ভোলে বাবার দর্শনের জন্য। যদিও পণ্ডিত মশাই আমাকে অনুমতি দেননি মন্দিরে প্রবেশ করার, তাই এইবার আমার আর মহাদেবের দর্শন করা হলো না। কিন্তু মন্দিরের মূল ফটক পর্যন্ত আমি ওদের সাথেই গেলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সোনার চূড়া, ওটাই কাশী বিশ্বনাথের আবাসস্থল। আর আমরা এখন লাঞ্চ করব। তোমরা দেখতেই পেলে খাবারগুলো। ভাত নিয়েছি। আমাদের হোটেলটার নাম অলোকা। এখানে আসলে তোমরা এইরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে দুপুরের খাবারটা খেতে পারবে বা সন্ধ্যে
তোমাদেরকে একবার রুমটাও দেখিয়ে দিই, পাখির খাঁচার মতন রুমটা দেখো। গজুদা শুয়ে আছে, ছোটি এদিকে রেডি হচ্ছে। চার ভাই বোন মিলে আমরা এবার বেনারসের গঙ্গায় একটু নৌবিহার করব। বেনারসে মোট 80টা ঘাট আছে। নৌকাওয়ালার সাথে কথা হলো, আমাদেরকে 80টা ঘাট ঘুরিয়ে দেখাবে মাত্র 1000 টাকায়। এর আগের বার যখন শ্রাবণ মাসে এসেছিলাম ভরা বর্ষায়, তখন গঙ্গা দুকুল প্লাবিয়ে ছুটে চলেছিল, কিন্তু শীতকালে তার মাঝে চর জমে উঠেছে। আর এই চরের বুকেই উট নিয়ে এসেছে, ঘোড়া নিয়ে এসেছে। আমাদেরকে প্রায় এক প্রকার জোর জবরদস্তি করেই উঠে চাপানো হলো, যদিও আমি চাপতে গিয়ে দুম করে পড়ে গিয়েছিলাম। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তোমরা যারা বেনারস আসতে চাও, আমি বলবো অবশ্যই তোমরা শীতকালে এসো। শীতকালে এখানকার আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, এবং বর্ষাকালে কিন্তু নৌকা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রের গল্প কম বেশি ছোটোবেলায় আমরা সবাই পড়েছি। এখানেও প্রতিদিন প্রায় 200 থেকে 250টা শবদেহ আসে। ওই যে দূরে একটু হেলানো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা রত্নেশ্বর মহাদেব মন্দির নামেই পরিচিত। পিসার হেলানো মিনার যেখানে 4 ডিগ্রি ঝুঁকে এই মন্দির সেখানে 9 ডিগ্রি ঝুঁকে রয়েছে। কথিত আছে, মানসিংয়ের এক সেবক এই মন্দির তার মায়ের জন্য প্রতিষ্ঠা করে বলেছিলেন, আমি আমার মায়ের সমস্ত ঋণ শোধ করলাম। তারপরেই নাকি ওই মন্দির একটু হেলে যায়, কারণ মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না।
একবার দর্শন করে মন ভরেনি, তাই ওরা বিকেলবেলায় আরও একবার মহাদেবের দর্শনের জন্য চলে গেল। শ্রাবণ মাসে যখন আমি এসেছিলাম, আমার আজও মনে আছে 500 টাকা টিকিট কেটে ভিআইপি লাইন দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে দর্শন পেয়েছিলাম। সেখানে এখন প্রায় 2 থেকে 4 মিনিটেই মহাদেবের দর্শন তোমরা করে নিতে পারবে। বছরের যে কোনো সময়ই তোমরা বেনারস ভ্রমণে যেতে পারো। মাথাপিছু গড় খরচ হবে খুব কম করে হলেও প্রায় 1000-3000 মধ্যে, কারণ বেনারসে তোমার বাজেট অনুযায়ী হোটেল আছে এবং অসংখ্য ধর্মশালাও রয়েছে। বেনারসের সাথে বাঙালির সম্পর্ক কিন্তু বহু প্রাচীন, আর এই শহরে না এলে তুমি কখনোই বুঝতে পারবে না যে ভারতবর্ষে কেন এত এত মনীষী জন্মগ্রহণ করেছিলেন। বৃষ্টি মাথায় করে এসেছিলাম, আবার বৃষ্টিকে সাথে নিয়েই আমরা বেনারস ত্যাগ করে চলে যাচ্ছি। আমাদের এই ট্যুরটা খুব সুন্দর হয়েছিল। তোমরাও সময় পেলে বন্ধু বান্ধব ভাই বোনেদের সাথে কোনো একটা জায়গা চট করে ঘুরে চলে এসো, আর তোমাদের অভিজ্ঞতার কথাও আমাদেরকে জানিও। আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর এটা বারবার বলতে ভুলে যাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।